মানুষের মেধা অর্থের অভাবে নিঃশেষ হয়ে যায়, কথাটা কি স্বীকার করেন আপনারা? যদি না স্বীকার করেন তবে আজকের মুভিটা আপনার জন্য। দৈন্যতা এবং জীবনের চরম বাস্তবতা যে কত কঠিন হতে পারে সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন এই মুভিটা দেখলে। কিন্তু তারপরেও এত সব সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষ কিন্তু হাল ছাড়ে না। জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষটা ঠিকই জয়ী হয় অন্যকে জয়ী করার মাধ্যমে। বন্ধুরা, আজকের মুভির গল্পটা ভারতের ছোট্ট একটা শহর পাটনার বিস্ময়কর যুবক আনন্দ কুমারের জীবনের সত্যি ঘটনার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। কি করেছিলেন আনন্দ কুমার সেটা এখানে বলে আপনাদের আর সময় নষ্ট করতে চাইছি না। শুধু একবার অনুরোধ করব, এক্সপ্লেইনটা দেখুন, তাহলে বুঝতে পারবেন জীবন কখনো হেরে যায় না। জীবন মানে যুদ্ধ, এবং এই যুদ্ধে কখনো হাল ছাড়তে নেই। সময়টা সেই 1996 সাল। ভারতের ছোট্ট শহর পাটনার বিস্ময়কর যুবক আনন্দ কুমার এখানেই তার বাবা মা এবং ভাইয়ের সাথে থাকতেন। অভাবের সংসারে ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী ছিলেন আনন্দ। গণিত অলিম্পিয়াডের প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছিলেন তিনি। আনন্দ কুমারকে পুরস্কার দিতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের এডুকেশনাল মিনিস্টার। সেদিন আনন্দকে একেবারে প্রশংসার স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন তিনি। এছাড়া তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কারো যদি উচ্চশিক্ষার জন্য অর্থনৈতিকভাবে কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে তিনি সবার আগে সেটার ব্যবস্থা করবেন। সেদিন আনন্দ কুমার তার পুরস্কার নিয়ে সোজা চলে আসেন তার প্রিয়তমা সুপ্রিয়ার কাছে। তাদের রিলেশন চলছে অনেক দিন ধরেই, কিন্তু এখনও আনন্দের বিয়ে করার মতো কোনো অবস্থা তৈরি হয়নি, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড থেকে গণিতে পিএইচডি অর্জন করবে। আসলে গণিত সবার জন্য একটা সাবজেক্ট হলেও আনন্দের জন্য ছিল একটা প্রচণ্ড রকমের ভালোবাসা। এমনকি সে সুপ্রিয়াকে যে লাভ লেটারটা দিত সেটাতেও বাইনারি সংখ্যা ব্যবহার করত সে। দিনের বেশিরভাগ সময় আনন্দ কুমার লাইব্রেরিতেই কাটিয়ে দিত, তবে লাইব্রেরির খরচের টাকা না থাকায় লুকিয়েই বই পড়তে হতো তাকে। কিন্তু একদিন সে ধরা পড়ে যায় এক লাইব্রেরিয়ানের কাছে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেদিন বের করে দেওয়া হয়। কিন্তু সেই লাইব্রেরির একজন কর্মচারী তাকে সাহায্য করেছিল। সে তাকে জানিয়েছিল যদি সে বছরের জন্য ফ্রি মেম্বারশিপ চায় তাহলে তার নামের একটা ফরেন জার্নাল দেখানো লাগবে। যে কথা সেই কাজ। আনন্দ দ্রুত লেগে পড়ে কাজে। সে একটা বিদেশি জার্নাল থেকে কিছু ম্যাথ সলভ করতে শুরু করে। এই অঙ্কগুলো ছিল এমন অঙ্ক যেগুলোর সমাধান আজ পর্যন্ত পৃথিবীর কেউ সলভ করতে পারেনি, তবে আনন্দ কুমার সেগুলো সলভ করতে সক্ষম হয়। এরপর একদিন আমরা দেখতে পাই আনন্দ চলে এসেছে পোস্ট অফিসে। তার বাবা ছিলেন একজন পোস্টমাস্টার। আনন্দের পরিবার ছিল অনেক গরিব, কিন্তু তা সত্ত্বেও আনন্দের স্বপ্ন ছিল অনেক বড়। তার বাবাও জানতেন আনন্দ অনেক মেধাবী, সে বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখে। ছেলের এই বড় স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আনন্দের বাবারও কোনো চেষ্টার কমতি ছিল না। তাই নিজের ছেলের ইচ্ছে পূরণে একদম উঠে পড়ে লেগেছিলেন তিনি। সেই ফরেন জার্নালের ম্যাথ সলভ করে সেটাকে ইংল্যান্ডে পৌঁছানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আনন্দের বাবা তার বন্ধুদের কাছ থেকে সাহায্য নিয়ে সেই চিঠি পোস্ট করে দেন। এর কিছুদিন পরে সেই চিঠির উত্তর আসে। উত্তরটা ছিল ভীষণ পজিটিভ। ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটি আনন্দের সলভ করা ম্যাথ দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল এবং তাকে তারা সেই চিঠিতে জানিয়েছিল আনন্দকে কোনো টেস্ট ছাড়াই কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার একটা সুযোগ দিতে চায় তারা। জাস্ট ফ্রিতে বই পড়তে চাওয়ার ইচ্ছে থেকে ম্যাথ সলভ করে এখন আনন্দ কেমব্রিজ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হবে। এটা ছিল আনন্দ এবং তার পরিবারের কাছে অনেকটা স্বপ্নের মতো। তবে যাই হোক, আনন্দ কুমার তার এই আনন্দের ভাগ সেই লাইব্রেরিয়ানকেও দিয়েছিল। সেই কর্মচারীকে পা ধরে সালাম করে তাকে সব জানিয়েছিল সে। আনন্দের এই কৃতিত্বে তার পরিবার অনেক বেশি খুশি হয়েছিল, কারণ তারা তাদের ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আর এখন তার ফল ভোগ করার সময় এসেছে। আনন্দের বাবা যেখানে যেতেন আনন্দের মেধার প্রশংসা করতে করতে একেবারে হাঁপিয়ে উঠতেন, কারণ সে তার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসত। এদিকে সুপ্রিয়া মানে আনন্দের প্রেমিকা একদিন তার বাবার সাথে আনন্দের পরিচয় করিয়ে দেন। আনন্দের বিশাল স্বপ্নের কথা শুনে সুপ্রিয়ার বাবা তাকে বাহাবা দেন, কিন্তু সেদিন তিনি একটা কথাও বলে বসেছিলেন। এখনই তিনি সুপ্রিয়াকে আনন্দের হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন না, কারণ সুপ্রিয়ারা ছিল অনেক ধনী পরিবার, আর আনন্দের অবস্থা নুন আনতে পান্তা ফোড়ানোর মতো ছিল। তো স্কলারশিপ পাওয়ার পরে সবচেয়ে যে বড় সমস্যাটা দেখা দিয়েছিল
সেটা হলো ইংল্যান্ডে যাওয়ার জন্য টাকা জোগাড় করতে হতো তাকে। মানে কেমব্রিজে ফ্রিতে অ্যাডমিশন হলেও প্লেনে ইংল্যান্ডে যাওয়া তো লাগবে, আর তার জন্য প্লেন ভাড়ার জন্য নিজেকে খরচ বহন করতে হবে। আনন্দের বাবা এটা বুঝতে পারত, কিন্তু সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হতো তাকে, সেখানে প্লেন ভাড়া করার টাকা একটা বড় ব্যাপার ছিল তার কাছে। কিন্তু একদিন সাহায্যের জন্য এই বাপ ছেলে মিলে চলে আসে এডুকেশনাল মিনিস্টারের কাছে। কিন্তু দুঃখের বিষয়, এই কুলাঙ্গার মিনিস্টার আনন্দকে সাহায্য তো করেই না, বরং তাকে আর তার বাবাকে একদম পাত্তা না দিয়ে বের করে দেয় সেখান থেকে। আর এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়, মিনিস্টার আসলে সেদিনের অনুষ্ঠানে সাহায্যের বিষয়ে যা বলেছিলেন সেটা তার নাটক ছাড়া কিছু ছিল না। যদিও আনন্দ সেদিন তাকে বারবার বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন যে তাকে ইংল্যান্ডে যেতেই হবে, কিন্তু কে শোনে কার কথা। সেদিন তারা দুজন একরাশ হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসে। আনন্দের চেহারার দিকে সেদিন আর তাকানো যাচ্ছিল না, কিন্তু এটা সত্ত্বেও আনন্দের বাবা কিন্তু হাল ছাড়েননি। সে আনন্দকে বলেছিল, আমি যে করেই হোক তোকে বিদেশে পাঠাবই। এরপর দেখা যায় আনন্দের বাবা তার যত বন্ধুবান্ধব আছে সবার কাছে গিয়ে আনন্দের জন্য সাহায্য চাইছে। আনন্দের মায়ের অল্প কিছু স্বর্ণের গহনা ছিল, সেগুলো বিক্রি করে দেওয়া হয়, কিন্তু সেগুলোতে যথেষ্ট টাকা না আসায় তারা ব্যাংক লোন নিতেও গিয়েছিল, কিন্তু বন্ধকি রাখার মতো আনন্দের কাছে কিছুই ছিল না, তাই ব্যাংক থেকে কোনো লোনও পায়নি তারা। এত সব হতাশাজনক পরিস্থিতির কারণে সবাই ধরেই নিয়েছিল আনন্দের স্বপ্নটা শেষ পর্যন্ত স্বপ্নই থেকে যাবে। যাই হোক, এর কিছুদিন পর এরপর একদিন রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ আনন্দের বাবা অজ্ঞান হয়ে যায়। আনন্দ সঙ্গে সঙ্গে বাবাকে কাঁধে তুলে দৌড়ায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে যাওয়ার পথেই সেদিন আনন্দের বাবা মারা যান। বেচারা হয়তো নিজের ছেলের জন্য এতই কষ্ট পাচ্ছিল যে শেষ পর্যন্ত স্ট্রোক করে বসেছিলেন তিনি। যাই হোক, এর কিছুদিন পর আনন্দ সুপ্রিয়ার সাথে শেষবারের মতো দেখা করেন, কারণ আনন্দ বুঝতে পেরেছিল সুপ্রিয়ার বাবা তার মেয়েকে তার হাতে তুলে দেবে না। তার সাথে দেখা করে তাকে আনন্দ বলেছিল, তুমি আমাকে চিরদিনের জন্য ভুলে যাও, আমার বিদেশে যাওয়া আর হবে না, আর তোমাকে বিয়ে করতেও পারবো না আমি, তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো। সুপ্রিয়া আনন্দের কথাগুলো শুধু চুপচাপ শুনে অঝরে কান্না করছিলেন। মূলত এসব ঘটনার মাধ্যমেই আনন্দের জীবনের প্রচণ্ড স্বপ্নটা একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তার আর কেমব্রিজে পড়তে যাওয়া হয়নি। এরপর দেখানো হয় আনন্দ সংসার চালানোর যুদ্ধে নেমে পড়েছে। আনন্দের মা এবং প্রাণব পাঁপড় বানাতো, আর আনন্দ সেগুলো তার বাবার সাইকেলে করে বিক্রি করত। আনন্দ এতদিনে তার ইংল্যান্ডে যাওয়ার স্বপ্নের কথা প্রায় ভুলতেই বসেছিল। একটা পরিবার চালানোর চিন্তা তাকে অন্য সব কিছুকে একেবারেই ভুলিয়ে দিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! আনন্দের ম্যাথ পেপার সার্টিফিকেটগুলো দিয়ে সে তার মায়ের বানানো পাঁপড়গুলো পেঁচিয়ে বিক্রির জন্য নিয়ে যেত। আর এভাবেই চলতে থাকে আনন্দ এবং তার পরিবারের জীবন। এরকম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাড়ির সাথে আনন্দের সাইকেলের ধাক্কা লাগে। সেই গাড়িতে ছিলেন একজন ধনী ব্যক্তি। তিনি আনন্দকে একবার দেখেই সেদিন চিনে ফেলেছিলেন, তাই দ্রুত গাড়ি থেকে নেমে আনন্দকে বলেছিলেন, আরে আপনি তো আনন্দ কুমার তাই না, সেই জিনিয়াস ম্যাথমেটিশিয়ান, কিন্তু আপনার এই অবস্থা কেন? উত্তরে আনন্দ সেদিন তেমন কিছুই বলেছিল না, তবে লোকটা বুঝতে পারে আনন্দের বিষয়টা, তাই সে আনন্দকে তার গাড়িতে উঠিয়ে তার বিশাল বাড়িতে নিয়ে আসে। বাই দ্য ওয়ে, এই লোকটার নাম হচ্ছে লাল্লান সিং, আর সে ছিল এক্সিলেন্স কোচিং নামে একটা কোচিং সেন্টারের ম্যানেজার। ভারতের আইআইটি নামে একটা ইউনিভার্সিটি আছে, যেটার অনেকগুলো শাখা ছড়িয়ে রয়েছে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে। এই আইআইটিতে চান্স পাওয়া ছিল প্রচণ্ড কঠিন কাজ, কিন্তু ভালো ভবিষ্যতের আশায় সবাই সেখানে ভর্তি হতে চাইত। সাধারণত বড় লোকেরা তাদের সন্তানদের আইআইটিতে ভর্তি করাতে যে কোনো মূল্য দিতে রাজি থাকতেন। তো লাল্লান তাকে অফার করে এক্সিলেন্স কোচিংয়ে জয়েন করে বাচ্চাদের পড়াতে। আনন্দ যেহেতু অভাবে ছিলেন, তাই এক মুহূর্ত দেরি না করে এই অফারটা লুফে নেন তিনি। আনন্দের বিষয়টা তখন ইন্ডিয়াতে অনেকের মুখে মুখে ফিরছিল এবং তাদের অনেকেই তার মেধার কথা জানত। ফলে কিছুদিনের মধ্যেই এই এক্সিলেন্স কোচিংয়ের স্টুডেন্ট সংখ্যা ডাবল হয়ে যায়। আনন্দ আসলেই খুব সহজে সব কিছু বুঝিয়ে বলতে পারত ছাত্রদের। কোচিংয়ে পড়ানোর সুবাদে ধীরে ধীরে আনন্দের পরিবারের দুঃখ দুর্দশাও কাটতে শুরু করেছিল। সে এখন ভালো জামা কাপড় পরতে পারত, নিজস্ব মোটরসাইকেল কিনেছিল আনন্দ। সুপ্রিয়ার সাথেও রিলেশনটা আবার ঠিকঠাক হয়ে গিয়েছিল। সব মিলিয়ে বেশ ভালোই চলছিল তার জীবন। তবে এই সফলতা আবার তার হাম্বলনেসকে ঘুলিয়েও দিয়েছিল। তার মনের মধ্যে বাসা বেঁধেছিল এক ধরনের অহংকার।
রাতারাতি স্টার হয়ে গেলে যা হয় আর কি। কিন্তু এক রাতে বাড়ি ফেরার পথে আনন্দ একটা বাচ্চা ছেলেকে রাস্তার পাশের একটা ল্যাম্পপোস্টের নিচে বসে কিছু একটা করতে দেখতে পান। সেদিকে এগিয়ে গিয়ে আনন্দ দেখতে পায় ছেলেটা ম্যাথ সলভ করছে। সেই ছেলেটা ছিল অনেক গরিব, তার বাবা ছিলেন একজন রিক্সা চালক, কিন্তু ছেলেটার পড়াশুনো করার ছিল আদম্য ইচ্ছা শক্তি। এরপর একদিন আনন্দ সেই ছেলেটার বাবার রিক্সায় চড়ে বাড়িতে যাওয়ার পথে রিক্সা চালক তাকে বলেন, দেখেছেন স্যার, আমার ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না। লেখাপড়া আমাদের মতো গরিবদের মানায় না, এগুলো বড় লোকদের কাজ। টাকা না থাকলে ভালো জায়গায় পড়াশোনা করাই যায় না। তিনি আরও বলেন, রাজার ছেলে সবসময় রাজাই হয় আর চাষার ছেলে চাষা। কিন্তু আনন্দের বাবা সবসময় একটা কথা বলতেন, রাজার ছেলে যে সবসময় রাজাই হবে এটা সঠিক নয়, রাজা হবে সেই যার যোগ্যতা আছে। আর এই কথাটা এবং ছোট্ট ঘটনাটা আনন্দের বিবেককে শেষ পর্যন্ত প্রচণ্ড একটা নাড়া দিয়ে বসেছিল। আনন্দ ভাবতে শুরু করেছিল, শুধু বড় লোকেরাই কেন ভালো জায়গায় পড়াশুনো করার সুযোগ পাবে? অনেক মেধাবী ছাত্র তো আছে যারা কিনা একটু সাহায্য পেলে দুনিয়া জয় করতে পারে। সেদিন থেকে আনন্দের বারবার তার কষ্টের দিনগুলোর কথা মনে পড়তে শুরু করে। তার বাবা তাকে কত কষ্ট করে বিদেশ পাঠানো ট্রাই করছিল, কিন্তু ব্যর্থ হতে হয়েছিল তাকে। এরকম যাতে আর কাউকে ব্যর্থ হতে না হয় সেজন্য আনন্দ সেদিন একটা সিদ্ধান্ত নেন, সে ফ্রিতেই গরিব বাচ্চাদের পড়াশোনা করানোর চেষ্টা করবেন। আর সেই চিন্তা থেকেই আনন্দ আর প্রাণব ফ্রি কোচিংয়ের কিছু লিফলেট এবং পোস্টার ছাপান, আর সেগুলো ছাপিয়ে বিভিন্ন জায়গায় সেগুলো বিলি করতে শুরু করেন। আর এসবের খরচ বহন করতে আনন্দ তার বাইক এবং দামি ঘড়িগুলোকেও বিক্রি করে দিয়েছিল। সুপ্রিয়া যখন এইসব ব্যাপারগুলো জানতে পারেন তখন তিনি একদিন আনন্দের কাছে আসেন, আর এগুলো তাকে বন্ধ করতে বলে সে, কারণ ফ্রি কোচিংয়ের তো কোনো ইনকাম নেই, সে তো পথে বসে যাবে। এসব কিছু বলে সুপ্রিয়া কান্না করতে করতে সেদিন চলে যায়, কিন্তু আনন্দ ছিল তার সিদ্ধান্তে অটুট। ওদিকে দেখানো হয় শহরের বিভিন্ন জায়গা থেকে গরিব ছেলেমেয়েরা সেই লিফলেট পেয়ে আনন্দের কোচিংয়ে আসতে শুরু করেছে। যে যেভাবে পারছে সেভাবেই চলে আসছে। এভাবে দেখতে দেখতে শত শত স্টুডেন্ট আনন্দের ওখানে গিয়ে হাজির হয়। এত স্টুডেন্টদের ফ্রিতে পড়ানোর সামর্থ্য আনন্দের ছিল না, তাই সে একটা ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে এবং সে সিদ্ধান্ত নেয় এই ভর্তি পরীক্ষা থেকে প্রথম 30 জনকে সে সিলেক্ট করবে। এরপর তাদের বলা হয় তারা এখানেই থাকবে, খাওয়া দাওয়া করবে এবং পড়াশোনায় মনোযোগ দেবে। এরপরের বছর আরও 30 জনকে নেওয়া হবে। এই ঘোষণার পরে এই 30 জন বাদে যারা সুযোগ পেয়েছিল না তারা সেখান থেকে চলে যায়। আনন্দের পরে একে একে সবার সাথে পরিচিত হয়। সে তার স্টুডেন্টদেরকে বলে, তোমরা আইআইটি ক্যাম্পাসে তখনই ঢুকতে পারবে যখন তোমাদের বিশাল স্বপ্নকে মন থেকে ফিল করতে শুরু করবে। অন্যদিকে আনন্দের ফ্রি কোচিংয়ের খবর একদিন লাল্লাল সিংয়ের কাছে গিয়ে পৌঁছায় এবং তার কোচিংয়ের স্টুডেন্টরাও সেটা জানতে পেরেছিল। লাল্লানের কোচিংয়ের বেশিরভাগ স্টুডেন্টই এসেছিল মূলত আনন্দের জন্য। সে যেহেতু নেই তাই সবাই এবার রিফান্ড চাইতে শুরু করেছিল, আর এতে লাল্লাল সিং পড়ে যায় মহাবিপদে। তারপরের দিনই সে চলে আসে আনন্দের সাথে দেখা করতে এবং তাকে অফার করে ডাবল স্যালারি দেওয়ার সাথে এটাও বলে এই 30 জন গরিব স্টুডেন্টের জন্য একটা নর্মাল টিচার সে সেট করে দেবে। কিন্তু আনন্দ তার এই অফারে রাজি হয় না। সে বলে, ওদেরকে আমার ভীষণ দরকার, আমি ওদেরকে ছেড়ে যেতে পারবো না। এসব কিছু শুনে লাল্লাল সিং এবার রাগান্বিত হয়ে যায় আর যাওয়ার আগে বাচ্চাদের তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের মনোবল একেবারে ভেঙে দেয়। লাল্লানের কথায় সেদিন রাতে সবাই মন মরা হয়ে বসেছিল, কিন্তু আনন্দ সবাইকে মোটিভেট করতে শুরু করে। আনন্দ বলেছিল, তোমরা ছোট থেকে জীবনের সাথে সংগ্রাম করে আসছো, তাহলে এখন কিসের ভয় তোমাদের? যার হারানোর কিছুই নেই তাকে ভয় দেখিয়ে কী লাভ? তার এই কথা শুনে সবাই এবার প্রচণ্ড উৎসাহী হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে আনন্দের কোচিংয়ের 2 মাস পার হয়ে যায়। কিন্তু অন্যদিকে লাল্লান সিংয়ের কাছে অভিভাবকরা এসে কমপ্লেন কিন্তু জানাচ্ছিলই, তারা এই কোচিংয়ে তাদের ছেলে মেয়েদের আর ভর্তি করাতে চাইছিল না। পরিস্থিতি ভালো না বুঝতে পারে লাল্লান সিং একদিন এক গুন্ডাকে দিয়ে আনন্দকে ফোন করায় এবং তাকে হুমকি ধামকি দিয়ে তার ফ্রি ক্লাস করানো বন্ধ করানোর একটা বৃথা চেষ্টা চালায়। কিন্তু আনন্দ তার ক্লাস কন্টিনিউ করতে থাকে। সে বাচ্চাদের সব কিছু একদম পানির মতো সহজ করে বুঝিয়ে বুঝিয়ে পড়াতো। প্র্যাকটিক্যাল জিনিসের প্রতি মনোযোগ দিতে বলতো সে সবাইকে। সে যার যার কল্পনা শক্তিকে ব্যবহার করে প্রবলেমগুলো সলভ করার জন্য পরামর্শ দিত। আর এটা করার কারণ ছিল যাতে শুধু বইয়ের উপরে স্টুডেন্টরা নির্ভরশীল না হয়ে যেন নিজের থেকে কিছু করতে পারে। এদিকে লাল্লান সিংয়ের ষড়যন্ত্র তখনও চলছিলই।
তারা আনন্দের ফ্রি কোচিংয়ের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেটারও একটা সমাধান বের করে ফেলেছিল আনন্দ। এভাবেই যত রকমের সমস্যা তাদের সামনে আসছিল সবগুলোই তারা একে একে সমাধান করে ফেলত। যেমন কোনো দামি বই কেনার প্রয়োজন হলে সেই বই 30টা না কিনে একটা বা দুটো কেনা হতো এবং সেটা একটা প্রজেক্টরের মাধ্যমে সবাই মিলে একসাথে পড়তো। আনন্দ সব কিছুর সাথে লড়াই করতে পারলেও খাবারের খরচ জোগাতে হিমশিম খেতে শুরু করেছিল সে। এজন্য কয়েকটা ব্যাংকে গিয়ে লোনের জন্য অ্যাপ্লাই করেও তার কোনো লাভ হয়নি। কেউ তাকে একটা টাকাও সাহায্য করছিল না। তাই একদিন বাধ্য হয়েই সে অবশেষে চলে যায় লাল্লাল সিংয়ের কাছে। লাল্লাল সিং তাকে একটা প্রতিযোগিতার অফার দিয়েছিল সেদিন। আনন্দের স্টুডেন্ট আর এলিয়াস কোচিংয়ের স্টুডেন্টদের মধ্যে একটা পরীক্ষা নেওয়া হবে। যদি আনন্দের স্টুডেন্টরা ভালো ফলাফল করে তবে লাল্লাল সিং তাদের 3 মাসের জন্য ফ্রি খাবার পৌঁছে দেবে, আর যদি ভালো রেজাল্ট করতে ব্যর্থ হয় তাহলে আনন্দকে এক্সিলেন্স কোচিংয়ে ফিরে আসতে হবে। লালানের এই প্রস্তাবে আনন্দ রাজি হয়ে যায় আর একটা অ্যাগ্রিমেন্টে সাইন করে ফেলে। এরপরের দিন টেস্ট নেওয়া শুরু হয়। আনন্দের স্টুডেন্টরা সবাই এত বড় বড় বিল্ডিং এবং সুন্দর ক্লাসরুম দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। যাই হোক, সেদিন টেস্ট হলেও তার পরের দিন রেজাল্ট ঘোষণার জন্য সবাই আবার একত্রে মিলিত হয়। আনন্দ দেখতে পায় যে লোকটা এই পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবে তার সাথে সুপ্রিয়াও আসছে। আসলে ততদিনে সুপ্রিয়ার বাবা এই লোকের সাথে তার প্রেমিকাকে বিয়ে দিয়ে দিয়েছিল, তবে এতেও আনন্দের কোনো আফসোস ছিল না। তো দেখা যায় রেজাল্ট ঘোষণা করা হয়েছে। এক্সিলেন্স কোচিংয়ের ছেলেমেয়েরা 1% বেশি নম্বর পেয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। লাল্লাল সিং এই রেজাল্ট দেখে আনন্দকে স্টেজে ডেকে তার ঘোষণা দিতে বলেন যে তিনি এখন এই কোচিংয়ে পড়াবেন এবং তার ফ্রি ক্লাস এখন থেকে বন্ধ হয়ে যাবে। আনন্দ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে স্টেজে উঠে আসে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একজন সাংবাদিক বলে ওঠে অ্যাগ্রিমেন্ট পেপারগুলো তারা দেখতে চায়। আর সৌভাগ্যবশত ওই পেপারগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে সুপ্রিয়া তার হাজব্যান্ডের ব্যাগ থেকে এই পেপারগুলো সরিয়ে ফেলেছিল। এরপর সে নিজেই ওই সাংবাদিককে এখানে আসতে বলেছিল যাতে আনন্দের ফ্রি কোচিং ক্লাসটা বন্ধ হয়ে না যায়, কারণ আনন্দ এই 30 জন ছেলে মেয়েদের জন্য অনেক পরিশ্রম করেছিল এতদিনে। তো এই সুযোগ পেয়ে আনন্দ বলে যে সেই ফ্রি কোচিং ক্লাস এবার কন্টিনিউ করবে। যা হোক, কোচিংয়ে ফিরে আনন্দ সবাইকে জিজ্ঞাসা করেছিল তারা কেন এক্সিলেন্স কোচিংয়ের স্টুডেন্টদের সাথে পেরে উঠল না। এর উত্তরে সবাই বলতে শুরু করেছিল পরীক্ষার প্রশ্নগুলো তাদের কাছে ভীষণ সহজই ছিল, কিন্তু যখন তারা পরীক্ষা দিতে হল রুমে প্রবেশ করে তখনই তাদের কনফিডেন্স লেভেল লো হয়ে গিয়েছিল, কারণ তাদের পোশাক তেমন সুন্দর ছিল না। ওদিকে এক্সিলেন্সের স্টুডেন্টরা সবাই স্মার্ট এবং ইংরেজিতে কথা বলতে শুরু করেছিল। এসব শুনে এবার আনন্দ বুঝতে পারে তাদের কনফিডেন্স বাড়িয়ে নার্ভাসনেস দূর করতে হবে। তাই সে বলে আগামীকাল সকালে সবাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা নাটক পরিবেশন করবে, আর সেই নাটকের প্রতিটা লাইন ইংরেজিতে হবে। জাস্ট একটা লাইন কেউ যদি হিন্দিতে বলেছ তবে তাকে সাথে সাথেই বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আনন্দেরই কথা সেই স্টুডেন্টদের মনের মধ্যে একটা ঝড় বইয়ে দেয়। সাথে সাথে ওই 30 জনের মাথায়ও একটা আকাশ ভেঙে পড়ে। একে তো সবার সামনে পারফর্ম করতে হবে, তাও আবার কিনা ইংলিশে। আনন্দ জানতো এটা ওদের জন্য অনেক টাফ হবে, কিন্তু কনফিডেন্স হাই করতে হলে এটার কোনো বিকল্প ছিল না। এর পরের দিনটা ছিল হোলি খেলার দিন। সেদিন সকালেই রাস্তার ঠিক মাঝখানে 30 জন মিলে একটা মঞ্চ তৈরি করে। এরপর সেখানে তারা ইংলিশে একটা নাটক পরিবেশন করতে শুরু করে। স্বাভাবিকভাবে প্রথম দিকে এদের কেউই ভালোভাবে ইংলিশে কথা বলতে পারছিল না, কিন্তু একটু পরেই এদের মধ্যে একটা আদম্য ইচ্ছা শক্তি জেগে ওঠে, আর সবাই মিলে একসাথে ইংলিশে একটা গান গাইতে শুরু করে দেয়। এই গানের তালে তালে বাকি সবাই নাচতে থাকে। ধনী ছেলেরাও এসে তাদের সাথে যোগ দেয়। এমনকি আনন্দ নিজেও এই উৎসবে মেতে উঠেছিল। সব মিলিয়ে বলা যায় আনন্দের প্ল্যান কাজ করতে শুরু করেছিল। ছেলে মেয়েদের ভয়গুলো দূর হয়ে ইতিমধ্যেই কনফিডেন্স লেভেল বেড়ে গিয়েছিল। এই সুন্দর মুহূর্তগুলো আবার ওই রিপোর্টার ক্যাপচার করছিল এবং পত্রিকায় বড় করে পরবর্তীতে ছাপিয়েও দেওয়া হয়। কিন্তু এটাই আনন্দের জীবনে একটা কঠিন সময় বয়ে নিয়ে এসেছিল। এই পত্রিকার ছবি এবং খবরটা শেষ পর্যন্ত এডুকেশন মিনিস্টারের হাতেও চলে আসে। ফলে সে ভীষণ রাগান্বিত হয়ে যায় লাল্লাল সিংয়ের উপরে, কারণ এই লাল্লাল সিং যে কোচিংয়ের ম্যানেজার ছিলেন সেটার মালিক ছিল স্বয়ং এডুকেশনাল মিনিস্টার। সে লাল্লাল সিংকে বলেন যে করেই হোক আনন্দের ওই 30 জন স্টুডেন্টকে কোনোভাবেই আইআইটিতে এক্সামে বসতে দেওয়া যাবে না। এর পরের দিন সন্ধ্যাবেলা ওই রিপোর্টার একজন ভাড়াটে গুন্ডাকে সাথে করে আনন্দের কাছে এসে পৌঁছায়
এই গুন্ডা আনন্দকে বলে, আপনাকে খুন করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, আপনি একটু সাবধানে থাকবেন। আসলে এই গুন্ডা লোকটা যখন জেলে ছিল তখন আনন্দের বাবা এই লোকের কাছে চিঠি পৌঁছে দিত, তাই সে এই খবরটা দিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছিল আনন্দের কাছে। তো লোকটার কথা শুনে প্রণব এবার থানায় চলে আসে এবং থানার বড়বাবুকে সে পুরো ঘটনা খুলে বলে এবং আনন্দকে প্রোটেকশন দিতে বলে। কিন্তু থানার অফিসার তাকে সরাসরি মানা করে দেয়, কারণ সেও লাল্লাল সিংয়ের কাছ থেকে টাকা খেয়েছিল। তো থানা থেকে ব্যর্থ হয়ে বের করে প্রণব একটা বন্ধু খুঁজতে বের হয়, কারণ সে যে কোনো মূল্যে তার ভাই আনন্দকে প্রোটেক্ট করতে চাইছিল। অপরদিকে দেখানো হয় আনন্দ একদিন একটা রেল ট্র্যাকের সামনে দিয়ে সাইকেলে করে যাচ্ছে, আর ঠিক তখনই পেছন থেকে দুজন লোক তার সামনে চলে আসে এবং আনন্দের পেট বরাবর গুলি করে তাকে আহত করে। যদিও তাদের কথা ছিল মাথায় গুলি করতে হবে, তবে সৌভাগ্যবশত সে সময় বন্দুকটা কাজ করছিল না, তাই লোকগুলো তাড়াহুড়ো করে আনন্দকে পেটেই গুলি করেছিল। আর সে আহত হয়ে পড়লে তাকে ওরা দুজন রেলের উপরে শুয়ে দিয়ে চলে আসে। আর ঠিক সেই মুহূর্তে প্রণব সেখানে এসে হাজির হয় এবং তার ভাইকে আহত অবস্থায় বাঁচায়। ওদিকে দেখা যায় লাল্লাল সিং বিশাল একটা গুন্ডা বাহিনীকে নিয়ে তৈরি হয়েছিল আনন্দকে রোখার জন্য। সে জানতে পেরেছিল আনন্দ সেই আততায়ীর হাতে গুলিতে মারা যায়নি, তাই তারা হসপিটালেই আনন্দকে মেরে ফেলার পরিকল্পনা করে। কিন্তু কাকতালীয়ভাবে আনন্দের এক স্টুডেন্ট যার নাম ছিল প্রজ্ঞা কুমার তখন সেই জায়গায় উপস্থিত ছিল। লাল্লাল সিং এতটা খারাপ লোক যে সে শুধু আনন্দকেই নয় বরং 30 জন স্টুডেন্টকেও মেরে ফেলার নির্দেশ দিয়েছিল। এই কথা শুনে প্রজ্ঞা দৌড়ে আনন্দের কাছে চলে আসে আর কান্না করতে করতে সবাইকে লাল্লাল সিংয়ের ভয়ঙ্কর প্ল্যান সম্পর্কে জানিয়ে দেয়। এদিকে আনন্দকে ট্রিটমেন্ট করাতে আইসিইউতে ঢোকানো হয়, আর ওইদিকে ওই 30 জন মিলে লাল্লাল সিংয়ের গুন্ডা বাহিনীকে প্রতিহত করার ছক কষে। তারা ফিজিক্স আর কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল প্রয়োগ করে লাল্লাল সিংয়ের সব কটা গুন্ডাকে একদম ধরাশায়ী করে ফেলে। এমনকি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এদেরকে একটা রুমের মধ্যে আটকে ফেলতেও সক্ষম হয়। আর এই ঘটনার পরের দিনই ছিল আইআইটিতে ভর্তি পরীক্ষার দিন। তাদের আইআইটিতে অ্যাডমিশন টেস্ট ছিল পরের দিন। তো ঘুম থেকে উঠেই সবাই এবার সরাসরি এক্সাম হলে চলে আসে। গত রাতে যে তারা বিশাল গুন্ডা বাহিনীর সাথে ফাইট করে পরাস্ত করেছে তাদের, তা এদের দেখে বোঝার উপায় ছিল না। যাই হোক, সেদিন সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে আবার ফিরে এসেছিল বাসায়। এরপর দৃশ্যপট পরিবর্তন হলে দেখানো হয় রেজাল্ট যেদিন পাবলিশ করা হবে সেই দিনটা। আনন্দ সবাইকে সেদিন মোটিভেট করার চেষ্টা করছিল এবং একটা কথা তাদের বলেছিল, তোমরা সবাই নিজেদের অতীতের কথা মনে করো, কোথা থেকে তোমরা এসেছো আর এখন তোমরা কোথায় দাঁড়িয়েছ। তার এই কথা শুনে এরপর এক এক করে সবাই নিজ নিজ পরিবারের কথা স্মরণ করতে থাকে। তাদের স্ট্রাগলের দিনগুলো মনে করতে করতেই সবাই এবার ইমোশনাল হয়ে পড়ে। তবে অন্যদিকে আনন্দের মনে কিন্তু ঝড় বইছিল। সে চাইছিল তার 30 জন বাচ্চার মধ্যে কমপক্ষে 5-6 জনে যদি আইআইটিতে চান্স পায় তাতেও সে নিজেকে সফল মনে করবে। তো এর কিছুক্ষণ পর রেজাল্ট শিটটা টানিয়ে দেওয়া হয় দেয়ালে। আনন্দ তখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং সবার জন্য প্রার্থনা করছিল সে। একটু পরে প্রণব এসে আনন্দকে জানায় একটা অবাক করা কথা, তার 30 জন স্টুডেন্টই এই আইআইটিতে অ্যাডমিশনে উত্তীর্ণ হয়েছে। তারা সবাই এখন আইআইটির স্টুডেন্ট। এ কথা শুনে আনন্দের খুশি যেন আর ধরে না, সেবার অঝরে কান্না করতে শুরু করে। আনন্দ শুধু এই 30 জন ছেলে মেয়ের জীবনই পাল্টে দিয়েছিল না, বরং এই 30টা পরিবারকে দরিদ্রতার হাত থেকে উঠে আসতে সাহায্য করেছিল। শত শত বাধা বিপত্তি তার সামনে এসেছিল, কিন্তু সে কখনোই একটু দমে যায়নি। বন্ধুরা, সুপার 30-র এই জিনিয়াস ছেলেগুলোর আনন্দ উল্লাসই আনন্দের জীবনে সবচেয়ে বড় আনন্দ বয়ে এনেছিল। আনন্দের জীবনের এই ঘটনা আমরা জানতে পারি সেই প্রজ্ঞা কুমারের মুখ থেকে। মুভির প্রথম দিকে প্রজ্ঞা কুমারের একটা স্মৃতিচারণ থেকেই মুভির স্টোরির শুরু হয়েছিল, যেখানে প্রজ্ঞা বলেছিল তার সফলতার গল্প। ও আপনাকে তো বলাই হয়নি, প্রজ্ঞা কি হয়েছিল জানেন? আইআইটিতে পাস করার পর সে নাসার একজন বিজ্ঞানী হয়েছিল। এটা কিন্তু কোনো গাল গপ্প নয়, এটা সত্যিকারের গল্প। এবং প্রজ্ঞার এই অ্যাচিভমেন্ট এসেছিল শুধুমাত্র আনন্দ কুমারের নিজেকে হারিয়ে খুঁজে ফেরার গল্পের মাধ্যমে। বন্ধুরা, সুপার 30-র গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আশা করি যদি ভালো লাগে তবে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে অনেকের কাছেই এই টাইপের গল্পগুলো পৌঁছায়, যাতে অনেকে ইন্সপায়ার্ড হতে পারে। তো সবাই ভালো থাকুন, ফিরছি অন্য কোনো দিন অন্য কোনো এক মুভির গল্প নিয়ে। টেক কেয়ার।